যখনই তিনি দুদকে হাজির হবেন না, তিনি নিজেকে গুটিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন, তখনই তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে সেগুলো সত্য বলে প্রমাণ হবে। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু লিখেননি। যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। মাটি খুঁড়ে নয়, বেনজির আহমেদের চিহ্ন এখন মাটির ওপরেও পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন গত 31 মার্চ থেকে শুরু করে এখনো পর্যন্ত বেনজির আহমেদকে নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। তার দুর্নীতি নিয়ে নানান আলোচনা হয়েছে, তার দুর্নীতির ব্যাখ্যা দেয়া হয়েছে, গণমাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছ থেকে। দুর্নীতি দমন কমিশন তার সম্পদের হিসাব বুঝে নেবার জন্য 6 জুন দুদক কার্যালয়ে হাজির হয়ে বেনজির আহমেদকে নিজে সশরীরে হাজির হয়ে যেন তার সম্পদের হিসেব বর্ণনা দেন, তার কারণে চিঠি পাঠান যেন 6 জুন তিনি তার সম্পদের হিসেব দিতে পারেন, এবং 9 জুন তার পরিবারের সদস্য, তার স্ত্রী এবং তার সন্তানদেরকে আসতে বলা হয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে। কিন্তু 6 জুন তিনি আসেননি। তিনি একটি চিঠি দিয়েছেন, আমরা জেনেছি। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করছেন, যার কারণে তিনি 6 জুন আদালতে হাজির হতে পারবেন না, এবং সেই চিঠিটি তিনি দিয়েছিলেন তার আইনজীবী মারফত। পরবর্তীতে 9 জুন তার স্ত্রী সহ তার সন্তানরা দুর্নীতি দমন কমিশনে এসে তাদের সম্পদের হিসেব বর্ণনা দেবার কথা, কিন্তু তার সন্তানরাও 9 জুন আসেননি। 6 জুন বেনজির আহমেদ 15 দিনের সময় চায়, সেই প্রেক্ষিতে সময় পড়ে 23 জুন, এবং 9 জুন তার পরিবারের সদস্যরা 15 দিনের সময় চায়। সেই প্রেক্ষিতে কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে একই দিনে, অর্থাৎ বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার সন্তানদের 23 জুন দুর্নীতি দমন কমিশনে এসে হাজির হয়ে তার সম্পদের হিসেব বর্ণনা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করে। কিন্তু 23 জুন বেনজির আহমেদ আসেননি। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন, সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ এই যে দুইটি তারিখ উনি প্রত্যাখ্যান করলেন, উনি চিঠি দিয়ে আসবেন না বলে জানালেন, এবং 23 জুন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা জানান 21 জুনই তাদেরকে আইনজীবী মারফত চিঠি দেয়া হয় তিনি আসতে পারবেন না। কী কারণে আসতে পারবেন না সেই ব্যাখ্যাটি গণমাধ্যমকে জানায়নি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। দুইটি তারিখ তিনি পিছিয়ে দেন। তার মানে কি? যেটি হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বারবার বলা হচ্ছে, তিনি দুদকে হাজির না হওয়া, আমি এর আগের একটি পর্বতে বলেছিলাম, যখনই তিনি দুদকে হাজির হবেন না, তিনি নিজেকে গুটিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন, তখনই তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে সেগুলো সত্য বলে প্রমাণ হবে। তিনি আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে যে তিনি তার অবস্থান সম্পর্কে কোথাও পরিষ্কার করেননি। তিনি 28 মে যে চিঠি দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি বিদেশে অবস্থান করছেন চিকিৎসার জন্য, যার কারণে তিনি হাজির হতে পারবেন না, তাকে 15 দিনের সময় দিতে হবে। কিন্তু 21 জুন তিনি যে চিঠি দিয়েছেন দুদককে, তিনি তার অবস্থান পরিষ্কার করেননি, তিনি দেশে না বিদেশে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন। এত বড় একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রধান ছিলেন তিনি, ডিএমপি কমিশনার ছিলেন, র্যাবের প্রধান ছিলেন, তিনি যে সমস্ত কার্যকলাপ করছেন বলে এখনো পর্যন্ত যেটি প্রতীয়মান হচ্ছে, তিনি অপরাধমূলক, অপরাধীদের মতোই তিনি কার্যকলাপ করছেন।
তার কোনো নিজস্ব বক্তব্য এখনো পর্যন্ত কোথাও পাওয়া যায়নি, তিনি দেননি। এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়, কেউ যদি দেশের বাইরে থাকে তাহলে তার যে চিঠি, তার যে সময় চাওয়ার আবেদন এবং দুদককে যদি তিনি ওই ব্যক্তি চিঠি দিয়ে সময় প্রার্থনা করেন, তাহলে যেটি লিগ্যাল চ্যানেল সেটি হচ্ছে তিনি যেই দেশে থাকবেন সেই দেশের বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি সেই চিঠিটি পৌঁছাবেন। বাংলাদেশ দূতাবাস সেটি বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাবে, পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকে সেই চিঠিটা পৌঁছাবে, তার আর্জির চিঠিটা। কিন্তু তিনি দুটি যে চিঠি উল্লেখ করেছেন কোনো প্রসিডিওর তিনি মেইনটেইন করেননি। তিনি 28 মে যে চিঠি দিয়েছেন তিনি দেশের বাইরে উল্লেখ করেছেন, কিন্তু তার আইনজীবী মারফত তিনি দিয়েছেন। যদি কেউ দেশের বাইরে থাকে তাহলে আইনজীবীর এখানে কোনো বিষয়, আইনজীবী এসে চিঠি দেওয়া কতটা বৈধতা পায় সেটি আসলে আলোচনা সাপেক্ষ। অনেকে বলছেন পায় না। এবং 21 জুন তিনি যে চিঠি দিয়েছেন দুদককে, সেই চিঠিতে তিনি দেশে আছেন না দেশের বাহিরে আছেন সেই বিষয়গুলো কিন্তু তিনি স্পষ্ট করেননি। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু লিখেননি। তিনি বারবার নিজেকে লুকিয়ে রেখে এটাই হয়তো প্রমাণ করছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে, দুর্নীতির যে অভিযোগগুলো আনা হচ্ছে, যে বিশাল সম্পদ অর্জন করেছেন তিনি, অনেক টাকার মালিক হয়েছেন, এই যে অভিযোগগুলো আনা হচ্ছে এই অভিযোগগুলো সঠিক। পক্ষান্তরে কি হয়েছে, গত 21 জুন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেয়। সেই বিবৃতিতে বলা হচ্ছে, সেটি বিবৃতিতে যা বলা হয়েছে সেটি হচ্ছে যে তারা বিষয়টি উল্লেখ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের সম্পর্কে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ও প্রচারিত অতিরঞ্জিত সংবাদ প্রসঙ্গে। ভেতরে আরও উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত ও প্রচারিত অতিরঞ্জিত রিপোর্ট সম্পর্কে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই ধরনের আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ঢালাওভাবে প্রকাশিত ও প্রচারিত রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই চিঠিতে আরও উল্লেখ আছে, সেটি হচ্ছে যে তারা একটি জায়গায় বলেছেন বাংলাদেশ স্বাধীনতা ও দেশবিরোধী চক্রের তাদের দোসর বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসী কর্তৃক ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের চরিত্র হননে ব্যস্ত। তাদেরই অনুকরণে ইদানিং কোনো কোনো গণমাধ্যম বাংলাদেশ পুলিশের বর্তমান ও প্রাক্তন সদস্যদের সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, যা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে। তা আরেকটি জায়গায় তারা বলেছেন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। তথ্যসূত্রবিহীন, বাস্তবতা বিবর্জিত, অতি কথিত এ ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের, আবার বলি, এই ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের মনোবল ক্ষুণ্ণের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার যথেষ্ট অবকাশ রয়েছে। আমরা সবসময় শুনি ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠান নেয় না, ব্যক্তির কোনো অপকর্মের দায় প্রতিষ্ঠান নেয় না। কেন? এটা ব্যক্তিগত ব্যাপার।
আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। তাদের আরেকটি প্যারায় এমনটা উল্লেখ আছে, এছাড়াও কোনো মিডিয়া হাউস ব্যক্তিগত আক্রোশ ও নিজস্ব স্বার্থ রক্ষায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রকাশ ও প্রচার করছেন, যা সাংবাদিকতার নীতিমালা বিরোধী। এমত অবস্থায় কী কারণে, কার উদ্দেশ্য হাসিল এবং কার ম্যান্ডেট বাস্তবায়নের জন্য কতিপয় মিডিয়া বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে এ ধরনের কুৎসা রটনায় লিপ্ত, সেই প্রশ্ন উত্থাপন করা অযৌক্তিক নয়। বিষয়টা হচ্ছে যে গণমাধ্যমগুলোতে আসলে বাংলাদেশ পুলিশ সাবেক যে আইজিপি বা আমরা সাবেক ডিএমপি কমিশনার যাদের কথাই বলি, যে গণমাধ্যমগুলো উপস্থিত হয়েছে সেগুলো হচ্ছে ব্যক্তিগত। বাংলাদেশ পুলিশ বাহিনী বা তাদের বিরুদ্ধে মানে একেবারে বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে, সম্ভবত বিষয়টা তা না। ডিউজ এবং বিউফিউজের ভাষায় যে তারা ব্যক্তিগতভাবে নিয়ে গিয়েছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এবং মহাসচিব দীপ আজাদ ও ডিউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে 21 তারিখ যে চিঠিটি দেয় গণমাধ্যমে, সেটির পাল্টা বিবৃতি দেয় 22 জুন, একটি যৌথ বিবৃতি দেয়। তারা সেখানে একটি জায়গা উল্লেখ করেছে যে সকল সংবাদ প্রকাশের পর কোনো নেতা, কোনো সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আমরা মনে করছি, মানে তারা মনে করছে। তারা শুরুতেই বলেছেন, সম্প্রতি সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের পেশাজীবী সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে। আতঙ্কের বিষয়টা কারণটা হচ্ছে গত কয়েকদিন যাবত মানে একটা হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, একটা সংগঠন আছে পুলিশের, তারা কিছু একটা বিজ্ঞপ্তি দিয়েছে, পাঠিয়েছে বিবৃতি। তো এইখানে কিন্তু একটা সন্দেহ বীজ কিন্তু আমাদের মধ্যে মানে ঢুকে গেছে, শঙ্কার জায়গা। এই বিবৃতির পরে পুলিশদের যে বিবৃতি ছিল তার প্রেক্ষিতে হয়তোবা পুলিশ প্রধান ছিলেন, তো উনি হয়তো অব্যাহতি পেয়ে যেতে পারেন। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। তারা আরেকটি জায়গায় বলেছেন যে আসার কথা ইতিমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশিত হচ্ছে, মানে যে সংবাদগুলো প্রচার হচ্ছে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে, সেটির বিষয়ে তথ্যভিত্তিক বলে এই দুটি সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংবাদিক সংগঠন, তারা আশার আলো দেখছেন। তারা আরও বলছেন, আমরা এতে কারো উত্তেজিত হওয়ার কারণ দেখি না। এই ক্ষেত্রে যারা এসব খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব এ সকল বিষয় প্রমাণ করা, এবং যাদের নামে প্রকাশিত হয়েছে তাদের কাজ হচ্ছে প্রকাশিত তথ্যগুলো সঠিক নয়। যাদের বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে তাদের কাজ হচ্ছে যে প্রকাশিত সংবাদগুলো যে সঠিক নয় তা প্রমাণ করা। ডিউজ এবং বিফিউজে আরেকটি জায়গা বলছে, কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি তার ব্যক্তিগত বিষয়, আমি যেটি আগেই বলেছি, কোনো বাহিনীর বিষয় নয় বলে মনে করে বিফিউজে ও ডিউজের নেতৃবৃন্দ, যেটি আমি এদের কথা আগেই ব্যাখ্যা করেছি। এবং বিএফইউজে ডিউজের নেতৃবৃন্দ আরও বলছেন যে বিএফইউজে ডিউজে স্পষ্টভাবে জানাতে চায়, শত হুমকি ও ধমকের মুখে প্রামাণিক তথ্যের ভিত্তিতে সাংবাদিক সমাজ তাদের পেশাগত দায়িত্ব পালনে অব্যাহত রাখবেন। তারা আরও বলছেন, কারণ মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার সংবিধানে স্বীকৃত। বিএফইউজের মহাসচিব দীপ আজাদ কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠি। সত্য তথ্যভিত্তিক
সংবাদ আপনারা পরিবেশন করেন তার ব্যাপারে কিন্তু সরকারের কোনো বাধা নেই। বিএফিজ এবং ডিওজির নেতৃবৃন্দ এবং সকল সাংবাদিক মহলের কাছে একটি বিষয় পরিষ্কার, সেগুলো হচ্ছে যদি কারো বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার হয়ে থাকে, প্রকাশ হয়ে থাকে, তাহলে সেটি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ রয়েছেন, সেখানে অভিযোগ দায়ের করতে পারেন, বা যুক্তিগুলো যে অভিযোগগুলো করা হচ্ছে সে অভিযোগগুলো মিথ্যা সেগুলো প্রমাণ করার জন্য আপনারা যথেষ্ট তথ্যপাত্র দিতে পারেন, সংবাদ সম্মেলন করতে পারেন, বা নানান জায়গায় নানান এরিনা আছে সেখানে গিয়ে আপনারা উপস্থাপন করতে পারেন যাদের বিরুদ্ধে এই রিপোর্টগুলো হচ্ছে। এবং যদি মনে করে থাকেন যে আমি নিষ্পাপ, আমাকে অযথায় দোষারোপ করে আমার সম্মানহানি করছে, তাহলে সেই সুযোগ রয়েছে। এভাবে বিবৃতি দেয়া বিএফিজে এবং ডিওজের নেতৃবৃন্দ মনে করেন এক ধরনের হুমকি এবং ধমকি, যেটি স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে।